এবার তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আগের দিন আমরা কলোয়েডাল সলিউশন, ইমালশন এসব নিয়ে আলোচনা করছিলাম, তাই তো। তো ইমালশন কারক বা অবদ্রব কারক কাকে বলে সেই সংজ্ঞাটা কিন্তু দেওয়া হয়নি, এবং তার যে ব্যবহার সেগুলো আলোচনা করা হয়নি, ঠিক আছে। তো তো আমরা কিছু ইমালশন কারক সম্পর্কে আমরা পড়ব এবং তার ব্যবহার পড়ব, তারপর আমরা দ্রাব্যতাতে চলে যাব, ঠিক আছে। প্রথমে তাহলে কী পড়ব, সেটা হচ্ছে ইমালশন। ইমালশন কাকে বলে অলরেডি আমরা পড়েছি। আমরা ইমালশন কারক, ঠিক আছে, ইমালশন কারক বা অবদ্রব কারক পড়ব। আমরা অবদ্রব কারকের ডেফিনেশন পড়ব, ঠিক আছে। আমরা জাস্ট ব্যবহারটা পড়েছিলাম, এবার ডেফিনেশন পড়ব। তাহলে ইমালশন কারক, অবদ্রব কারক কি, সেটা হচ্ছে যে ইমালশন তো নর্মালি অস্থায়ী হয়, তো ইমালশন কারকের কাজ হচ্ছে ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি করা, ঠিক আছে। তো আমরা ইমালশন কারক বা অবদ্রব কারক বলতে সেটাই বোঝাবো যে পদার্থের উপস্থিতিতে ইমালশনের স্থায়িত্ব কী হয়, বৃদ্ধি পায়। অস্থায়ী ইমালশনের স্থায়িত্ব কী হয়, বৃদ্ধি পায়। তাহলে সেই পদার্থকেই আমরা ওই ইমালশনের ইমালশন কারক বলব। ক্লিয়ার হলো? তাহলে কী লিখব, আশা করি তোমরা বুঝতে পারছো। যে পদার্থের উপস্থিতিতে, ঠিক আছে, যে পদার্থের উপস্থিতিতে কোনো অস্থায়ী ইমালশনের, ঠিক আছে, কোনো অস্থায়ী ইমালশনের কি হয়, স্থায়িত্ব বৃদ্ধি পায়। অস্থায়ী ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি পায়, সেই পদার্থটিকে আমরা কি বলবো, ওই ইমালশনের দেখো, যে পদার্থের উপস্থিতিতে কোনো অস্থায়ী ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি পায়, সেই পদার্থটিকে ওই ইমালশনের কি বলা হবে, ইমালশন কারক বলে। ক্লিয়ার হলো? তো যে পদার্থের উপস্থিতিতে কোনো অস্থায়ী ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি পায়, সেই পদার্থকে ওই ইমালশনের ইমালশন কারক বলা হয়, ঠিক আছে। তো তো উদাহরণ কি, উদাহরণ একটা আমরা পড়েছি, দুধের মধ্যে থাকে কি থাকে, তোমার কেরাটিন, তাই তো। দুধের মধ্যে আমরা পড়েছি কেরাটিন। এছাড়াও যেমন হচ্ছে, উদাহরণ হচ্ছে যেমন ধরে নাও জিলেটিন, এটাও এক ধরনের ইমালশন কারক। তারপর হচ্ছে সাবান, সাবান এক ধরনের ইমালশন কারক। এক হচ্ছে তোমার, তারপর হচ্ছে ডিটারজেন্ট, এরা হচ্ছে ইমালশন কারক। এবার সাবান ডিটারজেন্টটা কেন হয়, এই যে জামা কাপড় পরিষ্কার করার জন্য আমরা ডিটারজেন্ট ব্যবহার করি, তাই তো। ক্লিয়ার হলো? তো ডিটারজেন্ট কী হয়, এবার জামা কাপড়ে কী থাকে, আমাদের শরীরে তো তেল, শরীরে যে ঘ্রাণ গ্রন্থি আছে সেখান থেকে কি হচ্ছে, তেল বেরোয়, ঠিক আছে। তো সেই তেলগুলো জামা কাপড়তে লাগে এবং তারপরে ময়লাগুলো জমে থাকে। তো শুধু যদি জলে তুমি যদি জামা কাপড় পরিষ্কার করো, তো জামা কাপড়ে লেগে থাকা যে ময়লাগুলো সেগুলো পরিষ্কার হয় না ঠিকভাবে, দেখবে। বিশেষ করে কলারের জায়গাগুলো, কলারের পোর্শনগুলোতে যখনই তুমি ডিটারজেন্ট ইউজ করে জামা কাপড় পরিষ্কার করবে, দেখবে জামা কাপড়ের মধ্যে থাকা ময়লাগুলো বেরিয়ে যায়। তার কারণ হচ্ছে যে ডিটারজেন্ট কী করে, তোমার ইমালশন কারক হিসেবে কাজ করে। এবার জলের মধ্যে তেল সহজে মিশবে না, তো জলের মধ্যে তেল যাতে সহজে মিশে যেতে পারে সেই জন্য ডিটারজেন্ট ব্যবহার করা হয়। ডিটারজেন্ট জলের মধ্যে দিলে কি হয়, তোমার ডিটারজেন্ট কী করে, জলের কী বলে সারফেস টেনশন, ঠিক আছে, সারফেস টেনশন কমিয়ে দেয়। জলের সারফেস টেনশন কমিয়ে দেয়। এর ফলে কী হয় যে জল এবং তেলের মধ্যে এক ধরনের ব্রিজ হিসেবে কাজ করে, হ্যাঁ, বন্ধন হিসেবে কাজ করে। ফলে তেল সহজে জলের মধ্যে মিশে যায় এবং তেলের মধ্যে লেগে থাকা ময়লাগুলো কি হয়, ধুলোবালিগুলো কি হয়, জলের মধ্যে চলে আসে।
এইভাবে জামা কাপড় পরিষ্কার করা হয়। আমরা সাবান দিয়ে আমরা স্নান করি, তো আমাদের শরীরে যে ময়লাগুলো থাকে সেগুলো তো অ্যাকচুয়ালি কী, শরীর থেকে শরীরের যে বিভিন্ন ঘর্মগ্রন্থি আছে সেখান থেকে তো তেল বেরোয়, তো সেই তেলের উপর সেই ময়লাগুলো জমে দেয়। এবার আমি জল দিয়ে পরিষ্কার করলে দেখবে গায়ের ময়লাগুলো কিন্তু সেইভাবে বেরোয় না, ঠিক আছে? তো সাবান দিয়ে পরিষ্কার করলে কী হয়, সহজে বেরিয়ে যায়। কারণ হচ্ছে সাবান যখন জলের সংস্পর্শে আসে তো জলের সারফেস টেনশন, ঠিক আছে, পৃষ্ঠ টান কমিয়ে দেয়, ঠিক আছে? কমানোর ফলে কী হচ্ছে, তোমার জলের মধ্যে সহজে তেল কী হয়, মিশে যেতে পারে, ঠিক আছে? তো সেই তেলের সঙ্গে লেগে থাকা ময়লাগুলো কী হয়, বেরিয়ে যায়। এইভাবে সাবান ডিটারজেন্ট কী হচ্ছে, ইমালশন কারক হিসেবে কাজ করে, হয়েছে? এবার আমরা ইমালশনের কয়েকটি ব্যবহার পড়ব। ইমালশনের ঠিক আছে, কয়েকটি ব্যবহার পড়ব, ইমালশনের কয়েকটি ব্যবহার। ফার্স্ট হচ্ছে দেখো, এবার আমরা ইমালশনের ব্যবহার পড়ছি, ইমালশন কারক না, ওষুধ তৈরিতে। ওষুধ তৈরিতে কি হয়, ইমালশন ব্যবহার করা হয়, ঠিক আছে? যেমন হচ্ছে, আমি জাস্ট এক্সাম্পলগুলো তুলে ধরবো। যেমন হচ্ছে তোমার কড লিভার তেল, ভিটামিন বি কমপ্লেক্স, ঠিক আছে, ভিটামিন বি কমপ্লেক্স, ঠিক আছে, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে তেল জাতীয় ইমালশন, ঠিক আছে? এই যে, তারপর হচ্ছে 2 নম্বর, তোমরা যখন ইমালশনের কয়েকটি ব্যবহার যদি তোমাদের লিখতে দেয়, তা প্রথমে লিখবে ওষুধ তৈরিতে, দিয়ে উদাহরণগুলো তুলে ধরবে। জীবাণুনাশক রূপে, ঠিক আছে, জীবাণুনাশক রূপে ব্যবহৃত হয়, যেমন ডেটল, লাইজল, এইগুলো। এরা জলের সঙ্গে মিশে জলে তেল জাতীয় ইমালশন তৈরি করে, বোঝা গেল তো? এই ডেটল হবে, হ্যাঁ, লাইজল, এরা জলের সঙ্গে মিশে জলে তেল জাতীয় ইমালশন তৈরি করে, তাই জীবাণুনাশক রূপেও ইমালশনের ব্যবহার করা হয়, ইমালশনের ব্যবহার আছে। নেক্সট হচ্ছে দেখো, জামা কাপড় পরিষ্কারে সাবানের ভূমিকা। এই যে যেটা বললাম, সাবান বা ডিটারজেন্ট জামা কাপড় পরিষ্কারে সাবান বা ডিটারজেন্টের ভূমিকা। এই যে সাবান বা ডিটারজেন্টের ভূমিকা কি, সাবান জলের সঙ্গে মিশে নোংরা জামা কাপড়ে ডোবালে ইমালশন গঠনের মাধ্যমে নোংরাগুলোকে জামা কাপড় থেকে আলাদা করে, ঠিক আছে? সাবান ও জলের মিশ্রণে, ঠিক আছে, নোংরা জামা কাপড় ডোবালে কি হয়, ইমালশন গঠনের মাধ্যমে কি হয়, নোংরাগুলি, ঠিক আছে, তাহলে নোংরাগুলো কি হয়, তোমার জামা কাপড় থেকে আলাদা হয়ে যায়। জামা কাপড় থেকে পৃথক হয়। এই যে, তাহলে এই হচ্ছে আমাদের ইমালশনের কয়েকটি ব্যবহার, আর হচ্ছে ইমালশন কারক। ভালো করে দেখে নাও, ঠিক আছে? ওষুধ তৈরিতে জীবাণুনাশক রূপে, জামা কাপড় পরিষ্কারে সাবানের ভূমিকা, এগুলো।
এবার নেক্সট যেটা আমরা পড়ব, তরলে কঠিন ও গ্যাসের দ্রাব্যতা। ঠিক আছে, মানে তরলে কঠিনের দ্রাব্যতাই বেশি করে পড়ব। ঠিক আছে, গ্যাসের দ্রাব্যতা জাস্ট একটু কিছুটা ইনফরমেশন জেনে নেব, বাকি আমাদের দরকার নেই। ঠিক আছে, নেক্সট টপিক যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তরলে, ঠিক আছে, কঠিন ও গ্যাসের দ্রাব্যতা। ঠিক আছে, solubility of solid and gases in liquid, তরলে কঠিন ও গ্যাসের দ্রাব্যতা। তারপর আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো খুব বেশি বড় টপিকে যাব না, দ্রাব্যতা পড়লেই দু একটা অঙ্ক করতে হয় আমাদের, অঙ্কগুলো করব। তাহলে দ্রাব্যতা শব্দটা ব্যবহার করা হচ্ছে কেন, কেন হচ্ছে, কারণ হচ্ছে ধরে নাও নির্দিষ্ট তাপমাত্রা যদি ফিক্স রাখো নির্দিষ্ট তোমার দ্রাবকে, তাহলে তাপমাত্রা ফিক্সড, হ্যাঁ, উষ্ণতার নির্দিষ্ট, দ্রাবক হচ্ছে নির্দিষ্ট। ঠিক আছে, এবার বিভিন্ন দ্রাবক বিভিন্ন পরিমাণে কিন্তু দ্রবীভূত হয়। ক্লিয়ার হলো? তুমি ধরো না ঘরের তাপমাত্রাতে, এখন ধরো না ঘরের তাপমাত্রা 30°C, এবং 30°C উষ্ণতায় তুমি ধরো নাও জল নিয়েছো। ঠিক আছে, তো কিছু পরিমাণ জল নিয়েছো, হ্যাঁ, তোমার 4টে বিকার আছে, 4টে বিকারের মধ্যে তুমি সমান পরিমাণ জল নিয়েছো, এবং 4টের মধ্যে তুমি আলাদা আলাদা ধরনের লবণ নিয়েছো। কোথাও হয়তো পটাশিয়াম নাইট্রেট লবণকে দ্রবীভূত করেছো, কোথাও হয়তো লেড নাইট্রেট দ্রবীভূত করেছো, কোথাও হয়তো ম্যাগনেসিয়াম সালফেটকে দ্রবীভূত করেছো, কোথাও হয়তো NaCl লবণকে দ্রবীভূত করেছো। কিন্তু দেখবে সবাই কিন্তু সমান পরিমাণে কিন্তু দ্রবীভূত হয় না। সেটা কী করে বুঝবো? তুমি হয়তো 1 চামচ মানে চামচে হয়তো মেপে মেশাচ্ছ, মেশাতে এক সময় কী হবে, সর্বোচ্চ যে পরিমাণে এক সময় আর মিশবে না, তো সেই মাপটা তুমি নিয়ে নিলে কতটা মিশলো। এবার তুমি লবণের ক্ষেত্রে দেখলে, ঠিক আছে, সাধারণ লবণের ক্ষেত্রে দেখলে, তার পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে দেখলে, লেড নাইট্রেটের ক্ষেত্রে দেখলে, ম্যাগনেসিয়াম সালফেটের ক্ষেত্রে দেখলে, তো বিভিন্ন লবণের ক্ষেত্রে দেখবে তোমার দ্রবীভূত মানে দ্রবীভূতের পরিমাণ কিন্তু বিভিন্ন। তাই এই এটাকে তুলনা করার জন্য আমরা দ্রাব্যতার এককটা ব্যবহার করি। ক্লিয়ার হলো? তো দ্রাব্যতা কেন ব্যবহার করা হয় সেটা যদি আমরা যাই, কি দাঁড়াবে, নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, কোনো নির্দিষ্ট দ্রাবকে বিভিন্ন, ঠিক আছে, দ্রাবের দ্রবীভূত হওয়ার ক্ষমতা, তো বিভিন্ন দ্রাবের দ্রবীভূত হওয়ার ক্ষমতা আলাদা, তো তাদের মধ্যে তুলনা করার জন্য আমরা দ্রাব্যতা শব্দটা ব্যবহার করি। বিভিন্ন দ্রাবের দ্রবীভূত হওয়ার ক্ষমতা, ঠিক আছে, তাদের দ্রাব্যতার মাধ্যমে প্রকাশ করা হয়, তাদের দ্রাব্যতার মাধ্যমে কি করা হয়, প্রকাশ করা হয়। এই যে, তাহলে দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে, উষ্ণতা নির্দিষ্ট থাকতে হবে, কারণ উষ্ণতা চেঞ্জ হলে যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়েছে তার মানের পরিবর্তন হতে পারে। বোঝালো? উষ্ণতা বাড়ালে হয়তো বাড়তে পারে, উষ্ণতা কমালে হবে কমতে পারে, আবার কারোর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে সেই পরিমাণটা কমে যায়, আবার উষ্ণতা কমালে হয়তো বেড়ে যায়। তাহলে উষ্ণতা তোমাকে নির্দিষ্ট রাখতে হবে, আর নির্দিষ্ট পরিমাণ দ্রাবক নিতে হবে, তা না হলে আমরা বুঝতে পারবো না যে বিভিন্ন দ্রাবক কত পরিমাণে দ্রবীভূত হয়েছে। ঠিক আছে, তো পটাশিয়াম নাইট্রেট সর্বোচ্চ কত পরিমাণ দ্রবীভূত হয়েছে, লেড নাইট্রেট সর্বোচ্চ কত পরিমাণ দ্রবীভূত হয়েছে, ম্যাগনেসিয়াম সালফেট সর্বোচ্চ কত পরিমাণ দ্রবীভূত হয়েছে, সাধারণ লবণ যেটা আমরা পড়ছি NaCl সর্বোচ্চ কত পরিমাণ দ্রবীভূত হয়েছে। বুঝতে পেরেছো? তো তাহলে বিভিন্ন লবণের দ্রাব্যতা পার করতে গেলে, মানে তাদের দ্রবীভূত হওয়ার যে ক্ষমতা, সর্বোচ্চ কত পরিমাণ দ্রাবক দ্রবীভূত হতে পারে, সেই ক্ষমতার জন্য পরিমাপ যদি করতে হয়, তাহলে তোমাকে উষ্ণতা নির্দিষ্ট নিতে হবে, দ্রাবককেও নির্দিষ্ট নিতে হবে। কেন দ্রাবক যদি চেঞ্জ হয়ে যায় তাহলে দ্রবীভূত হওয়ার পরিমাণটাও চেঞ্জ হয়ে যায়।
বোঝা গেল? সেটা বাড়তেও পারে আবার কমতেও পারে, সেগুলোও আমরা দেখব। বোঝা গেল তো? তাই মনে রাখবা, উষ্ণতা নির্দিষ্ট থাকবে আর নির্দিষ্ট দ্রাবক নিতে হবে, নির্দিষ্ট পরিমাণ দ্রাবক নিতে হবে। তার মধ্যে আমরা বিভিন্ন দ্রাবের দ্রবীভূত হওয়ার ক্ষমতাকে আমরা পরিমাপ করব দ্রাব্যতার মাধ্যমে। বোঝা গেল? তাহলে আমরা সেটা সংজ্ঞায় চলে যাব, ডেফিনেশনে কি বলছে। ক্লিয়ার হলো? যেটা বলছে যে, বলছে এই যে নির্দিষ্ট দ্রাবক লেখা হলো না, এটাকে 100 গ্রাম নিতে হবে। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় তুমি 100 গ্রাম দ্রাবক নিলে, ঠিক আছে? ওই 100 গ্রাম দ্রাবকে তুমি দেখবে যে ম্যাক্সিমাম কত পরিমাণ দ্রাবক দ্রবীভূত হচ্ছে, ম্যাক্সিমাম কত পরিমাণ দ্রাবক, পরিমাণকে আমরা গ্রামে পরিমাপ করবো। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে, ঠিক আছে, তুমি যে দ্রাবকটা নেবে, আমাদের ক্ষেত্রে নর্মালি আমরা জলের কথা বলি, 100 গ্রাম জলের মধ্যে মানে সর্বোচ্চ, ঠিক আছে, সবচেয়ে বেশি যে যত গ্রাম দ্রাবক দ্রবীভূত হবে, সবচেয়ে বেশি যত গ্রাম বলেছে, হ্যাঁ, যেটা দ্রবীভূত হবে সেই যে পরিমাণটা আমরা পেলাম, যত গ্রাম, ধরুন এক্স গ্রাম, ওই এক্সকে আমরা, ওই এক্স সংখ্যাকে আমরা কি বলবো, ওই দ্রাবকের মধ্যে দ্রাবের দ্রাব্যতা বলবো। বোঝা গেল তো? কার মধ্যে? ওই দ্রাবকের মধ্যে। কেন কি, আমরা যদি জল নিই, তা জলের মধ্যে আমরা মাপছি যে কত গ্রাম হয়তো NaCl দ্রবীভূত হচ্ছে। তাহলে দেখা গেলো একটা পরিমাণ পাওয়া গেলো এক্স গ্রাম NaCl দ্রবীভূত হচ্ছে। তো এক্সকে আমরা কি বলবো, ওই খাদ্য লবণের দ্রাব্যতা জলের ক্ষেত্রে বলবো। বোঝা গেল তো? আশা করি বুঝতে পেরেছো। কি দাঁড়াবে, নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, 100 গ্রাম দ্রাবকে, ঠিক আছে তো, নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে স্বাভাবিকভাবে, পুরো লাইন বাই লাইন মুখস্থ করবে, স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি, ঠিক আছে, সবচেয়ে বেশি যত গ্রাম, সবচেয়ে বেশি যত গ্রাম দ্রাবক দ্রবীভূত হতে পারে। হলো? তাহলে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি যত গ্রাম দ্রাবক দ্রবীভূত হতে পারে। বোঝা গেল তো? মানে দ্রবীভূত হতে সবচেয়ে বেশি যত গ্রাম দ্রাবক দ্রবীভূত হতে পারে বলতে, দ্রবণটা তখন সম্পৃক্ত হয়ে যাবে। তার বেশি তুমি যদি দ্রাব দাও, বেশি পরিমাণ যদি তার থেকে বেশি পরিমাণ যদি দ্রাব দাও, তাহলে দেখা গেল সেই এক্সট্রা দ্রবীভূত হচ্ছে না। বোঝা গেল তো? ক্লিয়ার হলো তো? মানে আমাকে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হবে, হ্যাঁ। সেই ভর প্রকাশক সংখ্যাই হলো, সেই ভর প্রকাশক সংখ্যাই হলো ওই উষ্ণতায়, ঠিক আছে, সংখ্যাই হলো ওই উষ্ণতায় ওই দ্রাবকের মধ্যে, ওই দ্রাবকের মধ্যে ওই দ্রাবের দ্রাব্যতা। ঠিক আছে? নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি যত গ্রাম দ্রাবক দ্রবীভূত হতে পারবে, অর্থাৎ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারবে, সেই ভর প্রকাশক সংখ্যাকেই ওই উষ্ণতায় ওই দ্রাবকের মধ্যে ওই দ্রাবের দ্রাব্যতা বলা হবে। তো এটাকে আমরা অন্যভাবে ডিফাইন করতে পারি। তাহলে অর্থাৎ আমরা কি বলতে পারি, যে কোনো নির্দিষ্ট উষ্ণতায়, এটাও মুখস্থ করে নিতে পারো, কোনো নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, 100 গ্রাম, এইটা মনে রাখবে, 100 গ্রাম দ্রাবকে, ঠিক আছে, গ্রামকে জি দিয়েও লিখতে পারো আর ভাষাও লিখতে পারো। তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে, দ্রাবককে, ঠিক আছে, দ্রাবককে মানে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করার জন্য, কি করার জন্য, সম্পৃক্ত করার জন্য, ঠিক আছে, যত গ্রাম সম্পৃক্ত করার জন্য যত গ্রাম দ্রাবের প্রয়োজন, যত গ্রাম দ্রাবের, ঠিক আছে, তাহলে সম্পৃক্ত করার জন্য যত গ্রাম দ্রাবের
প্রয়োজন হয়। ঠিক আছে, পদার্থটির দ্রাব্যতা সেই উষ্ণতায় তত গ্রাম সংখ্যা। তাহলে পদার্থটির দ্রাব্যতা বলতে কি বোঝাবে? সেই উষ্ণতায়, ঠিক আছে, তত গ্রাম সংখ্যা, তত গ্রাম সংখ্যা, সেই সংখ্যাকে বলবো। বোঝা গেল? তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবককে আমরা সম্পৃক্ত করব, তাতে যত গ্রাম দ্রাবক লাগবে সেই সংখ্যাকেই ওই পদার্থের ওই দ্রাবকের দ্রাব্যতা বলবো। ক্লিয়ার হলো? মনে থাকবে তো? এই যে, তো উদাহরণ তুলব আমরা। হ্যাঁ, উদাহরণ দিয়ে বুঝবো। কারণ পরীক্ষায় তোমাকে দ্রাব্যতা কাকে বলো আসতে পারে, আবার উদাহরণ দিয়েও জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, দুইভাবেই কিন্তু আসতে পারে, তো মনে রাখেও জানো। যেমন এখানে দেখো বলেছে যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ধরে নাও 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে, ঠিক আছে, কত গ্রাম জলে? 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে, ঠিক আছে, সর্বাধিক তোমার 36 গ্রাম সাধারণ লবণ মানে NaCl, হ্যাঁ, 36 গ্রাম সাধারণ লবণ কি হতে পারে? দ্রবীভূত হতে পারে। ঠিক আছে, দ্রবীভূত হতে পারে। তো কি দেখলাম? যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বোচ্চ 36 গ্রাম সাধারণ লবণ দ্রবীভূত হতে পারে। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাধারণ লবণের দ্রাব্যতা কত হবে? 36, ওই সংখ্যাকে, তাই না? তাহলে এর অর্থ কি হলো বলো? এর অর্থ হলো যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ঠিক আছে, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে সাধারণ লবণের দ্রাব্যতা হবে কত? তোমার 36। তো পরীক্ষায় যদি এটা আসে যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে সাধারণ লবণের দ্রাব্যতা 36 বলতে কি বোঝো, আশা করি আমার ভাষাগুলো বুঝতে পারছো। তোমাকে বলতে হবে যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বোচ্চ 36 গ্রাম সাধারণ লবণ দ্রবীভূত হতে পারে। বোঝা গেল? এরকমভাবে ধরে নাও আরেকটা উদাহরণ তুলে ধরেছে, বলছে লিখে রাখি, যে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, কত ডিগ্রি? 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এই যে জলে KNO3 এর দ্রাব্যতা, হ্যাঁ, KNO3 এর দ্রাব্যতা বলছে 85। এটা অর্থ কি? তো এটাই অর্থ হবে যে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জল যদি নেওয়া হয়, তার মধ্যে সর্বাধিক তোমার 85 গ্রাম তোমার KNO3 কি হতে পারে? দ্রবীভূত হতে পারে, তাই তো? এর অর্থ এটাই। দেখো দুটো উদাহরণ তুলে ধরলাম। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ঠিক আছে, 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে, এই যে সর্বাধিক কত? 85 গ্রাম KNO3 কি হতে পারে? তোমার লবণ দ্রবীভূত হতে পারে। KNO3 লবণ দ্রবীভূত হতে পারে, এটা আসে কিন্তু অনেক সময় পরীক্ষায়, হয়েছে। এই যে দ্রাব্যতা আমরা পড়লাম, মনে রাখবা দ্রাব্যতা উষ্ণতার ওপর নির্ভর করে। বোঝা হলো তো? যেহেতু দ্রাব্যতা উষ্ণতার ওপর নির্ভর করে, দেখো দুটো ক্ষেত্রেই দেখো উষ্ণতা উল্লেখ করেছি, একটা ক্ষেত্রে 20 ডিগ্রি সেলসিয়াস, একটা 50। কেন 20? কেন 20 জায়গায় যদি 25 লিখবো না, তখন এইটা কিন্তু আর 36 গ্রাম হবে না কিন্তু, হ্যাঁ, এটা এর মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বরঞ্চ বেড়ে যাবে মানটা। বোঝা গেল তো? এই জন্য উষ্ণতা লিখতে হয়। উষ্ণতার পরিবর্তনে পদার্থের দ্রাব্যতার পরিবর্তন হয়। ক্লিয়ার হলো? তাই কোনো পদার্থের দ্রাব্যতা উল্লেখ করার সময় আমাদের অবশ্যই উষ্ণতা উল্লেখ করা দরকার। তো এই পয়েন্টটা মনে রাখবে। পয়েন্টটা কি
কি বললাম বলো, উষ্ণতার পরিবর্তনে, ঠিক আছে, উষ্ণতার পরিবর্তনে বলো পদার্থের দ্রাব্যতাও কি হয়, পরিবর্তিত হয়। হয়েছে? তাহলে উষ্ণতার পরিবর্তনে পদার্থের দ্রাব্যতা পরিবর্তিত হয়। তাই আমরা কি করব, কোনো পদার্থে যখন দ্রাব্যতা উল্লেখ করব, তাই কোনো পদার্থের, ঠিক আছে, দ্রাব্যতা উল্লেখের সময়, দ্রাব্যতা যখন উল্লেখ করব তখন উল্লেখের সময় উষ্ণতা, ঠিক আছে, উষ্ণতা অবশ্যই উল্লেখ করা দরকার, অবশ্যই উল্লেখ করা দরকার। এই যে অবশ্যই তোমাকে উষ্ণতা কি করতে হবে, উল্লেখ করতে হবে। এই যে এবার আমরা এর সমীকরণ বার করব। তাহলে দ্রাব্যতা কাকে বলে মুখস্থ করবে, দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে কিনা, তুমি বলবে হ্যাঁ অবশ্যই নির্ভর করে। উষ্ণতা দ্রাব্যতা উল্লেখ করার সময় উষ্ণতা অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ উষ্ণতা পরিবর্তনে পদার্থের দ্রাব্যতা কি হয়, পরিবর্তিত হয়। তবে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাধারণ লবণের দ্রাব্যতা 36 বলতে কি বোঝো, তখন তুমি বলবে যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক 36 গ্রাম সাধারণ লবণ দ্রবীভূত হতে পারে। বোঝা গেল? এবার আমরা এর সমীকরণ প্রতিষ্ঠা করব। ঠিক আছে, হয়েছে? তাহলে আমরা সমীকরণ প্রতিষ্ঠা করে তারপর আমরা অঙ্কতে চলে যাবো। হ্যাঁ, অঙ্কটা করিয়ে দিয়ে এই টপিকটা ক্লোজ করে নেক্সট টপিকে আমরা গ্রাফ ট্রাফ বা অন্য কিছু আলোচনা করবো। হ্যাঁ, তো সমীকরণ প্রতিষ্ঠা করবো, কেন কি এইটা যে সমীকরণ আমরা প্রতিষ্ঠা করব এটাই কিন্তু অঙ্কের ক্ষেত্রে তোমার কাজে লাগবে। হ্যাঁ, অঙ্ক করতে গিয়ে কিন্তু তোমাকে এইগুলো কাজে লাগবে। তো আমরা কী করব, আমরা একটা টেম্পারেচার ধরে নেব, ধরি বা ধরা যাক বা মনে করি, এরকম লিখব, মনে করি T°C, ঠিক আছে, টি বলতে সেটা 50 হতে পারে, 20 হতে পারে। T°C উষ্ণতায়, ঠিক আছে, T°C উষ্ণতায় x গ্রাম কোনো দ্রবণে, দেখো দ্রবণের পরিমাণ আমরা x গ্রাম ধরে নিয়েছি, দেখতে পাচ্ছ, ভালো লক্ষ্য করো, x গ্রাম দ্রবণে সর্বাধিক, ঠিক আছে, y গ্রাম তোমার দ্রবীভূত আছে। এখানে x গ্রাম দ্রবণ বলেছে, কিন্তু সংজ্ঞাতে কি আমরা দ্রবণ পড়েছি? সংজ্ঞাতে তো আমরা দ্রাবকের উল্লেখ, জল, এখানেও জল। সংজ্ঞাতে কি বলেছে? 100 গ্রাম দ্রাবকে, তার মানে এখানে কিন্তু x গ্রাম দ্রবণ বলেছে। দ্রবণ বলতে কি, দ্রবণ মানে হচ্ছে দ্রাবক প্লাস দ্রাবক, তাই তো, x গ্রাম দ্রবণ, তাহলে দ্রবণের পরিমাণ হচ্ছে x গ্রাম, ঠিক আছে, আর দ্রাবের পরিমাণ হচ্ছে y গ্রাম। তাহলে দ্রাবক যদি আমাকে বার করতে হয় তাহলে আমাকে x থেকে y বাদ দিতে হবে। বোঝা গেল? সুতরাং তো অনেক সময় অঙ্ক করার সময় দ্রবণের পরিমাণ বলে দেয় আর দ্রাবের পরিমাণ বলে দেয়, দ্রাবক বার করতে হয়, কেন দ্রাবক না বার করলে ওই 100 গ্রাম দ্রাবক আমরা ঐকিক নিয়মে করতে পারবো না। বুঝতে পেরেছ? সুতরাং ওই দ্রবণে, তো সুতরাং ওই দ্রবণে উপস্থিত, তাহলে ওই দ্রবণে উপস্থিত দ্রাবকের ভর কত হবে? x মাইনাস ওয়াই গ্রাম। ঠিক আছে, এই হিসাবটা দেখো আমি এইভাবে বুঝিয়ে দিচ্ছি। এই দেখো, দ্রবণ হচ্ছে কি, দ্রাবক প্লাস দ্রাবক। এবার দ্রবণ বলে দিয়েছে x গ্রাম আর দ্রাবক বলে দিয়েছে তোমার কত, y গ্রাম, তাই তো। তাহলে দ্রাবক কত জানি না, দ্রাবক কত হবে বলো তো, x মাইনাস ওয়াই, তাই দ্রাবক হয়ে যাবে তোমার x মাইনাস ওয়াই। এইভাবে হচ্ছে, বোঝা গেল? তাই দ্রাবকের ভর পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, যে T°C উষ্ণতায় x মাইনাস ওয়াই গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে, y গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে। তাহলে অতএব কি দাঁড়ালো বলো, অতএব কি দাঁড়ালো, যে T°C উষ্ণতায়,
ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই গ্রাম দ্রাবকে, ঠিক আছে, দ্রবীভূত দ্রাবের ভর, দ্রবীভূত দ্রাবের ভর কত বলো, ওয়াই গ্রাম। তো এটা কি দ্রাব্যতা চলে আসলো না, 100তে নিয়ে যেতে হবে। এই যে অতএব টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের ভর কত হবে বলো, ওয়াইকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করে 100 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে কী দাঁড়াবে, 100y বাই দেখো এক্স মাইনাস ওয়াই। এইটাই হয়ে গেল কি দ্রাব্যতা, তাই তো, তাই না? তাহলে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ঠিক আছে, তোমার পদার্থটির, যে পদার্থ নিয়েছি আমরা দ্রাবটির, পদার্থটির দ্রাব্যতা কী হবে বলো, 100y বাই এক্স মাইনাস ওয়াই। মনে রাখতে পারলে ভালো, তা না হলে কোনো সমস্যা নেই, কোনো জোর জার নেই। এটাকে আমরা কী লিখতে পারি বলো তো, 100y, এটা কী লিখতে পারি, সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর। এই যে ওয়াই যেটা আছে না, এই ওয়াই অ্যাকচুয়ালি কী, 100y না, ওয়াই সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর, তাই না? সর্বোচ্চ যে পরিমাণ দ্রাব্য দ্রবীভূত করে দ্রবণটা তৈরি হয়, সম্পৃক্ত দ্রবণ না, তাহলে সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর ভাগ এক্স মাইনাস ওয়াই, কি বলো, এটা ওয়াইটা যদি দ্রাবের ভর হয়, এক্স মাইনাস দ্রাবকের ভর, ওই দ্রবণে দ্রাবকের ভর ইন্টু হলো, হয়েছে। আরেকভাবে লেখা যায়, সুতরাং কি লেখা যায়, নির্দিষ্ট উষ্ণতায়, দুইভাবে লেখা যায়, নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, কোনো দ্রাবের দ্রাব্যতা, তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রাবের দ্রাব্যতা কী হবে বলো, দ্রবণের সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর, এভাবেও লিখতে পারি। সম্পৃক্ত না লিখে, এই সম্পৃক্ত দ্রবণ না লিখে আমরা এভাবে লিখতে পারি, দ্রবণে সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর, ঠিক আছে, ভাগ দ্রবণে দ্রাবকের ভর ইন্টু কি 100, এভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখো দ্রাব্যতা দেখতে পাচ্ছ, দুটো ভরের অনুপাত দেখতে পাচ্ছ, উপরেও ভর নিচে ভর, এখানে যদি গ্রাম বসাই এখানেও গ্রাম বসাবো, তাই না? দেখো তো, তাই না? গ্রাম না, তাহলে গ্রাম কেটে যাবে, একক ভিন্ন রাশি, তাই সংখ্যা বলে এটাকে, সেই সংখ্যাকে, এই জন্য দ্রাব্যতাতে দেখো সংখ্যা লেখা 36, এখানে দেখো 85, তো দুটি ভরের অনুপাত, সমজাতীয় রাশির অনুপাত, তাই এর কোনো একক হবে না, এটা একটা সংখ্যা হবে। এটাও মনে রাখবে, দুটি, এবার আমরা অঙ্ক করবো, হ্যাঁ, দুটি ভরের অনুপাত হওয়ায়, তো দুটি ভরের অনুপাত হওয়ায় দ্রাব্যতার কোনো একক নেই, দ্রাব্যতার কোনো একক নেই, তাহলে এটি কি হবে, এটি একটি সংখ্যা মাত্র। এই যে ক্লিয়ার হলো? তো এই হচ্ছে গল্প, তো এইগুলো ভালো করে পড়বে, আশা করি মোটামুটি তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে। এবার আমরা 2-4টা অঙ্ক করব, কারণ কি দ্রাব্যতার অঙ্ক আসতে পারে পরীক্ষায়, না আসলেও করব, ঠিক আছে। ক্লিয়ার হলো? ফর ফার্দার নলেজটাকে ভালোভাবে রিলিজ করার জন্য, সেটাকে ভালোভাবে মনে রাখার জন্য তোমাকে অঙ্ক করতেই হবে। তো আমরা
কতগুলো উদাহরণ তুলে ধরছি। 1 নম্বর, দেখি কয়েকটা উদাহরণ তুলে ধরে দেখব, বইয়ের থেকেই দেবো, তোমরা এক্সারসাইজের অঙ্কগুলো করবে। ঠিক আছে, এখানে এক্সারসাইজের অঙ্ক সংখ্যা খুবই কম আছে। ঠিক আছে, তো যেটা আমরা করব সেটা হচ্ছে, যেটা বলেছে দেখো, প্রশ্ন বলেছে যে 30 ডিগ্রি সেলসিয়াস, কত ডিগ্রি সেলসিয়াস? 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ঠিক আছে, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হয়েছে, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এভাবে করা যাবে না, ডায়েরি রেখে করতে হবে। 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 80 গ্রাম জলে, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 80 গ্রাম জলে একটি দ্রাবক, ঠিক আছে, সর্বাধিক 12 গ্রাম দ্রবীভূত হয়, 12 গ্রাম দ্রবীভূত হয় ওই উষ্ণতায় দ্রাবের দ্রাব্যতা কত? প্রশ্ন দেখো, এবার আমরা উত্তর বার করব, সমাধান করব। ঠিক আছে, আমরা উত্তর বার করব। দেখো কি বলেছে, যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 80 গ্রাম জলে একটি দ্রাবক সর্বাধিক 12 গ্রাম, 80 গ্রাম বলেছে, এখানে 100 বার করবো, 80-তে 12 তাহলে 100 কত? ঠিক আছে, তার তুমি যদি মনে করো যে সরাসরি ফর্মুলা বসাবো, তো সরাসরি ফর্মুলা বসিয়েও করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি দ্রাবকটির দ্রাব্যতা। আচ্ছা, ফর্মুলা দিয়ে এরা করেছে, দ্রাবকটির দ্রাব্যতা, আমি তো ঐকিক নিয়মও করতাম। তো দ্রাবকটির দ্রাব্যতা কি বলো? দ্রবণে সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর, দ্রবণে সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর, তাই তো, ভাগ দ্রবণে দ্রাবকের ভর ইন্টু 100। তাহলে সর্বাধিক কত পরিমাণ দ্রাবক দ্রবীভূত আছে? 12, আর দ্রাবকের ভর মানে কত? 80 ইন্টু 100। ঠিক আছে, কাটাকুটি করো। ঠিক আছে, কাটাকুটি করো। কত আসলো দেখো তো? 15। তো উত্তর আসবে কত? 15। 2 নম্বর দেখো কি দিয়েছে, বলছে তোমার বলছে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ঠিক আছে, কোনো লবণের দ্রাব্যতা হচ্ছে 50। ঠিক আছে, ওই উষ্ণতায় 36 গ্রাম লবণ নিয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে, ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ জলের প্রয়োজন? তৈরি করতে কি পরিমাণ জলের প্রয়োজন? ঠিক আছে, প্রশ্নটা বোঝার চেষ্টা করো। প্রশ্নটাতে তোমার কি দ্রাব্যতা বলে দিয়েছে, এই দেখো লবণের দ্রাব্যতা বলে দিয়েছে। এবার 36 গ্রাম লবণ
নিয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হবে। তাহলে কি পরিমাণ জলের প্রয়োজন হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা কীভাবে করব? হ্যাঁ, দেখো, আমরা কি জানি? আমরা জানি, আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এই দ্রাব্যতার এই মান থেকে, ঠিক আছে, এটার 50 আছে, হয়েছে? তাহলে এখান থেকে 36 গ্রাম লবণ নিয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে, তো 36 গ্রাম লবণ, তাহলে এখানে 36 বসাবো, ঠিক আছে? তারপরে এখান থেকে আমরা দ্রাবকের ভর বার করব, হয়েছে? সহজ আছে। আমরা কি জানি? আমরা কি জানি সেটাই থেকে শুরু হবে। আমরা জানি, অন্যভাবে করি, যে আমরা জানি দ্রাব্যতা, ঠিক আছে, ইকুয়াল টু সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর, ঠিক আছে, বাই দ্রাবকের ভর ইন্টু 100। এই সেম আছে, সেম জিনিসই আছে। হ্যাঁ, এবার আমরা দেখো দ্রাবের ভর বলে দিয়েছে, দেখো 36, দ্রাব্যতা বলে দিয়েছে, তাহলে দ্রাবকের ভর আমরা বার করে পেয়ে যাবো ইজিলি, তাই তো? তাহলে এখন 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রাব্যতা কত বলেছে? দেখো তো, দ্রাব্যতা বলেছে তোমার 50, তাই তো? 50 বলেছে। 50 নাকি 45 গো? কত আসছে? 36 গ্রাম লবণ দ্রবিত আছে না? কোনটা পড়ছি গো? দ্রাব্যতা 50, আচ্ছা, দ্রাব্যতা হচ্ছে তোমার 50, এই দেখো দ্রাব্যতা 50, দ্রাব্যতা 50, ঠিক আছে? আর দ্রাবের ভর কি? দ্রাবের ভর হচ্ছে কত বলো? এই যে দ্রাবের ভর কত? 36 গ্রাম লবণ, এই দেখো 36 গ্রাম লবণ, 36 গ্রাম, তো দ্রাবের ভর পেয়ে গেলাম। এবার এটাকে এক্স ধরে নেবো। ধরি জলের ভর, ধরি জলের ভর কত? এক্স গ্রাম। হ্যাঁ, এবার মান বসাও এখানে। অতএব বলো দ্রাব্যতা কত বলে দিয়েছে, দেখো তো, দ্রাব্যতা 50, 50 ইকুয়াল টু 36 বাই এক্স ইন্টু 100। সহজ না? এখান থেকে আমি এক্সের ভ্যালু বার করবো। এক্স ইকুয়াল টু কত? 36 বাই 50 ইন্টু 100, 72। কত আসলো? 72। তাহলে কত গ্রাম জল লাগবে? কি পরিমাণ জলের প্রয়োজন আমরা লিখবো, অর্থাৎ প্রয়োজনীয় জলের ভর হচ্ছে 72 গ্রাম, অর্থাৎ প্রয়োজনীয় জলের ভর হচ্ছে তোমার 72। হলো? হয়েছে? তো এইভাবে আমরা অঙ্ক করব। আর একটু দেখি কি দিয়েছে করতে। হ্যাঁ, আরেকটা অঙ্ক করছি, এটাও ভালো। লবণের 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণে নির্ণয় করো। এই মোটামুটি একই ধরনের তো অঙ্ক মনে হচ্ছে গো। জলে 7 গ্রাম সর্বাধিক লবণযুক্ত সম্পৃক্ত দ্রবণ দরকার নেই, করবো না এটা। লবণের 80 গ্রাম কোনো লবণের, হ্যাঁ, এই একটা করলেই তোমাদের মোটামুটি নানান রকমের 3 ধরনের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? এটা 3 নম্বর, 3 ধরনের, 3 প্রকারের অঙ্ক করবে। হ্যাঁ, কি বলছে? 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো লবণের, ঠিক আছে, কোনো লবণের 75 গ্রাম, আমি জি দিয়ে লিখলাম, হ্যাঁ, সম্পৃক্ত দ্রবণে, তাহলে দেখো দ্রবণটা হচ্ছে 75 গ্রাম সম্পৃক্ত, দ্রবণের পরিমাণ হচ্ছে 75 গ্রাম, হ্যাঁ, 25 গ্রাম লবণ দ্রবীভূত আছে, এই যে
তাহলে এখানে দেখো আগের অঙ্কটা দেখো 80 গ্রাম জল বলেছিল, অর্থাৎ দ্রাবকের পরিমাণ বলে দিয়েছিল, দ্রাবের পরিমাণ বলে দিয়েছিল। এখানে দেখো দ্রাব্যতা বলে দিয়েছে, ঠিক আছে, দ্রাব্যতা বলে দিয়েছে, দ্রাবের ভর বলে দিয়েছে, দ্রাবকের ভর বার করতে হবে। উল্টোটা হতে পারে যে দ্রাবকের ভর বলে দিল, দ্রাব্যতা বলে দিল, দ্রাবের ভর বার করলাম, দুটো নমুনা। আর একটা হচ্ছে যেখানে দ্রবণের ভর বলে দেবে, দেখো কোনো লবণের কি বলছে 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তার দ্রবণের ভর বলে দিয়েছে, তো সেখান থেকে তোমাকে দ্রাবকের ভর বার করতে হবে। দেখো দ্রবণের ভর বলে দিয়েছে আর দ্রাবের ভর বলে দিয়েছে, তো আমাকে সেখান থেকে দ্রাবকের ভর বার করতে হবে। বোঝা গেল? এই তো 3 রকমের অঙ্ক, বেশি কিছু নেই। ওই উষ্ণতায় লবণটির ওই উষ্ণতায় লবণটির দ্রাব্যতা নির্ণয় কর বলেছে। এই যে উত্তরটা করব, খুবই সহজ, অঙ্কগুলো করে রাখবে, ঠিক আছে। চেষ্টা করব যতটা ডিটেলসে গিয়ে চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার, ঠিক আছে, চেষ্টা করব আমি। সময়টা পাচ্ছি না বলে হচ্ছে না, পড়ানোর ডেট থাকলে কি হয়, একটা বাধ্যকতা থাকে, ঠিক আছে। তাহলে দ্রবণের ভর কত বলেছে দেখো, 75 গ্রাম, এই যে। আর দ্রাবের ভর কত, 25 গ্রাম। এটা বুঝে নিতে হবে কোনটা দ্রাবক কোনটা দ্রবণ। তাহলে দ্রাবকের ভর কত হবে বলো, দ্রাবকের ভর কত হবে বলো, 75 মাইনাস 25 কত হচ্ছে, 50 গ্রাম। হয়ে গেল, বাস এইটুকুই বার করতে হতো। এবার দ্রাব্যতা বার করবো। অতএব 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লবণটির দ্রাব্যতা, ঠিক আছে। করো, শর্টে যদি লিখি, দ্রাবের ভর বাই দ্রাবকের ভর, বিভিন্নভাবে লিখতে পারো, ইন্টু 100, মান বসাও। দ্রাবের ভর কত, 25, দ্রাবকের ভর কত, 50, ইন্টু 100, কত আসছে, 50, দ্রাব্যতা হবে। ঠিক আছে, এতটুকুই থাকবে তোমাদের।